এবারের ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার পক্ষে পক্ষপাতিত্ব করা হয়েছে এমন অভিযোগ উঠেছে। ব্যাখ্যাও দিয়েছে ফিফা। তবুও সমালোচনা থামছে না, বিশেষ করে বাংলাদেশে এই চর্চার মাত্রা ছাড়িয়েছে। কিন্তু ফুটবলের বিশ্বমঞ্চে ন্যাক্কারজনক ইতিহাস রয়েছে এই আর্জেন্টিনারই। বিশ্বকাপ জিততে এতটাই মরিয়া ছিল মেসিদের দেশ যে প্রতিপক্ষকে রীতিমতো ঘুষ দেওয়া হয়েছিল, আর সেই কাজটা করেছিলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। আর্জেন্টিনা 16,000 কিলোমিটার দূরে বসেও ওই দেশকে ভালোবাসেন বাংলাদেশিরা। মেসি ম্যারাডোনার মতো সর্বকালের সেরা ফুটবলার উপহার দিয়েছেন যে দেশ, তাদের বিরুদ্ধে এমন নিন্দনীয় অভিযোগ কেন? নীল সাদা ভক্তকুলের অনেকেই মানতে চাইবেন না, কিন্তু ইতিহাসের পাতায় উকি দিলে সত্যি দেখা যাবে। আর্জেন্টাইন ফুটবলের সঙ্গে জড়িয়ে রয়েছে গুরুতর অভিযোগ। আজ পর্যন্ত সেই ঘটনা প্রমাণিত হয়নি। বহু বছর কেটে গেছে, স্মৃতির পাতায় ধূসর হয়েছে, কিন্তু ফুটবল মহলের একাংশে আজও সমালোচনা হয়। আর্জেন্টিনার বিশ্বজয়ের সঙ্গে কি দুর্নীতি জড়িত ছিল? ঠিক কী কারণে এমন অভিযোগ, সেটা জানতে হলে আর্জেন্টিনার ইতিহাসে খানিকটা ডুব দিতে হবে। 1974 সালে প্রয়াত হন আর্জেন্টিনার তৎকালীন প্রেসিডেন্ট হুয়ান পেরো। তার স্ত্রী ইসাবেলা হন প্রেসিডেন্ট। সেটা মোটেই ভালোভাবে নেননি দেশের সেনাবাহিনী। 1975 থেকে দেশ জুড়ে শুরু হয় সেনা অভ্যুত্থান। পরের বছর মার্চ মাসে গ্রেপ্তার হন ইসাবেলা। আর্জেন্টিনায় শুরু হয় সামরিক শাসন। প্রেসিডেন্টের চেয়ারে বসেন জেনারেল জোর্গে ভিদেলা। তার 2 বছর পরে বিশ্বকাপ আয়োজনের দায়িত্বে ছিল আর্জেন্টিনা। ঘরের মাঠে বিশ্বকাপ, সেখানে দল ব্যর্থ হবে সেটা যে কোনো মূল্যে আটকাতে বদ্ধপরিকর ছিলেন সেনাশাসক। প্রেসিডেন্টের চেয়ারে বসেই দেশ জুড়ে কার্যত সন্ত্রাসের রাজত্ব চালিয়েছিলেন ভিদেলা। সাধারণ মানুষ এবং বামপন্থীদের অপহরণ করে ডিটেনশন সেন্টারে পাঠানো, প্লেন থেকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দেওয়ার মতো ভয়ঙ্কর অভিযোগ ছিল তার বিরুদ্ধে। অন্তত 30,000 মানুষ অপহৃত হয়েছিলেন এই সামরিক শাসনকালে। সামরিক শাসনের মধ্যেই 1978 বিশ্বকাপ খেলতে নামে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইতালির কাছে 1-0 গোলে হেরে যায় আর্জেন্টিনা। তবে গ্রুপে আগের দুটো ম্যাচেই আর্জেন্টিনা জিতে 2-1 গোলে ফ্রান্স এবং হাঙ্গেরির বিরুদ্ধে। গ্রুপে দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে পৌঁছায় আর্জেন্টিনা, কিন্তু গোলমাল বাঁধে দ্বিতীয় রাউন্ডে গিয়ে। গ্রুপ চ্যাম্পিয়ন না হলে ফাইনালে ওঠার রাস্তা বন্ধ। এই অবস্থায় ব্রাজিলের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেন ক্যাম্পেসরা। তার আগের ম্যাচে পোল্যান্ডের বিরুদ্ধে 2-0 গোলে জিতেছিল আর্জেন্টিনা। পরিস্থিতি এমন দাঁড়ায়, স্রেফ গোল পার্থক্যের জোরে ব্রাজিল উঠে যাবে ফাইনালে। বিদায় ঘণ্টা বাজবে আর্জেন্টাইনদের। দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে আর্জেন্টিনার সামনে কঠিন অঙ্ক। পেরুকে অন্তত 4 গোলের ব্যবধানে হারাতে হবে, তবেই ব্রাজিলের গোল পার্থক্যকে টপকে ফাইনালে যাওয়া সম্ভব। এখান থেকেই শুরু হয় মাঠের বাইরের খেলা। ম্যাচের আগে পেরুর ড্রেসিং রুমে পৌঁছে যান প্রেসিডেন্ট। সেখানে আর্জেন্টিনা এবং পেরুর দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছিল। ওই বৈঠকের পরে এক আশ্চর্য ম্যাচ দেখে ফুটবল বিশ্ব। 6-0 গোলে ওই ম্যাচ জেতেন ক্যাম্পেসরা। ফলে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে যায় আর্জেন্টিনা। ফুটবল মহলের মনে আজও প্রশ্ন, সেদিন কি গড়াপেটার ছায়া গ্রাস করেছিল বিশ্বকাপকে? সেনাশাসকের চাপের মুখে পড়ে কি ম্যাচ ছেড়ে দিয়েছিল পেরু? এই সন্দেহ আরও দৃঢ় হয় বিশ্বকাপের পর। সে সময়ে প্রবল দারিদ্র্যে ভুগছিল পেরু। তখন পেরুর পাশে দাঁড়ায় আর্জেন্টিনার সেনাশাসক। মানবিক সাহায্য হিসেবে 35,000 টন খাদ্যশস্য পাঠানো হয় পেরুতে। এখানেই শেষ নয়, দেশটির $50 মিলিয়ন সম্পত্তি ফ্রিজ করে রেখেছিল আর্জেন্টাইন প্রশাসন।
বিশ্বকাপের পরে সেই সম্পত্তিও ফিরিয়ে দেওয়া হয় পেরুকে। বেশ কয়েকজন রাজনৈতিক বন্দীও আর্জেন্টাইন কারাগার থেকে মুক্তি পান। প্রশ্ন উঠতে বাধ্য, হঠাৎ পেরুর প্রতি কেন এত উদার হলো ভিদেলার প্রশাসন? এটা কি ৬-০ হারের পুরস্কার? পেরুকে হারিয়ে ফাইনালে ওঠে আর্জেন্টিনা, প্রতিপক্ষ নেদারল্যান্ডস। নির্ধারিত সময়ের ৫ মিনিট পর মাঠে নামে আর্জেন্টিনা। ম্যাচে আর্জেন্টিনার প্রতি পক্ষপাতিত্ব করেছেন রেফারি, এমন অভিযোগও আনে নেদারল্যান্ডস। নির্ধারিত ৯০ মিনিটের শেষে ম্যাচের ফলাফল ছিল ১-১। অতিরিক্ত সময়ে গিয়ে গোল করেন ক্যাম্পেস এবং বেত্তনি। ৩-১ গোলে জিতে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা, কিন্তু পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে নেদারল্যান্ডস পক্ষপাতী আচরণের প্রতিবাদে। ১৯৭৮ বিশ্বজয়ের ফলে ফুটবল মানচিত্রে এক নতুন উচ্চতায় পৌঁছে যায় আর্জেন্টিনা। আসলেই কি ১৯৭৮ বিশ্বকাপে কারসাজি করে আর্জেন্টিনা জয়ী হয়েছিল? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।